আর চাকরি করতে পারবো না, সরি, আমাকে মাফ করে দাও। তাহলে আমি দেখব তুমি এখান থেকে কিভাবে বের হও। যদি যেতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। এবার তোমার ইচ্ছা, এখন কি করবে ভেবে দেখো। তুমি কি আমার লাশের ওপর দিয়ে বের হবে, নাকি এখানে চাকরি করবে? ব্ল্যাকমেইল করছো আমার সাথে? তুমি ভালো করে জানো যে আমি তোমার কোনো কথা এখন ফেলতে পারি না, তাই আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। হ্যাঁ, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে সেটাই। তোমাকে যদি বসে বসে মাসের শেষে বেতন দিতে হয় তাহলে আমি তাতেও রাজি। তবুও তুমি আমাকে এখান থেকে কোথাও যেতে পারবা না। তোমাকে আমি যেতে দিব না। তুমি কি আমাকে ভিখারি মনে করছো যে আমি অফিসে বসে তোমার টাকা নিব? যদি এটা মনে করো তাহলে ভুল করছো। এটা মাথায় রেখো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হতে পারি, কিন্তু কারো দয়া বা করুণার পাত্র হতে চাই না। হ্যাঁ, সেটা আমি। আমার হৃদয় কেমন সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ওয়েট ওয়েট, ম্যাডাম, আপনার হৃদয় মানে? আমি আপনার হৃদয় হলাম কখন থেকে? আমার হৃদয় আমার হৃদয়, আর সেটা অনেক আগে থেকে। সেটা অনেক আগের কথা, আরও সেটা আজ থেকে 1.5 বছর আগে আপনার কাছ থেকে হারিয়ে গেছে। এখন আমি আপনার অফিসের কর্মচারী, আর আপনি আমার ম্যাডাম, শুধু এটুকুই, আর কিছু না। সেটা তোমার না ভাবলে চলবে। এখন তোমার সিদ্ধান্ত জানাও, তুমি চাকরি করবে না করবে না। আমি তো আপনাকে বললাম আমার অন্য জায়গায় চাকরি হয়েছে, তাই আমি এখানে থাকতে পারবো না। সরি, আসি আমি, ভালো থাকবেন। পা বাড়াতে যাব এমন সময় নিধি বলে উঠল। একবার সামনের দিকে বাড়ালে এখন আমার শরীর থেকে রক্তের বন্যা বয়ে যাবে। নিধির দিকে ঘুরে দেখি নিধি ফল কাটার ছড়ি নিয়ে গলা বরাবর ধরে আছে। নিধির এমন কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। তাই নিধিকে বললাম, কি শুরু করছো তুমি নিধি? কেন এমন করছো আমার সাথে? তুমি তো বললে আমি তোমার সামনে থাকলে তোমার ঘৃণা হয়, তাইলে আজকে আমি যখন চলে যাচ্ছি তাইলে তখন তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? ভালোবাসি তাই এমন করছি। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। আজ আমি বলছি তোমাকে আমি চোখের সামনে না দেখলে আমি ঠিক থাকতে পারবো না। তুমি পারো বটে, তুমি কি আমাকে খেলার পুতুল পাইছো? যখন যা ইচ্ছে তাই করবে আমার সাথে, অত্যাচার করার জন্য আটকাচ্ছ, তাই না? আমি এতদিন না বুঝে তোমার সাথে অন্যায় করেছি, তাই আমি তোমাকে সরিও বলেছি। আর এটাও বলেছি যে তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। এখন থেকে শুধু ভালোবাসবো, নিজের সবটুকু দিয়ে আগের মতো। ভালোবাসবে? তাহলে এতদিন কোথায় ছিল তোমার ভালোবাসা, যখন দিনের পর দিন আমার সাথে অন্যায়ভাবে অবিচার করে গেছো? কোথায় ছিল তোমার ভালোবাসা যখন নিজের হাতে আমার হাত পুড়িয়ে নিজে খুশি হয়েছিলে? আরে কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন একটা ফালতু মেয়ের কথা বিশ্বাস করে আমাকে আর আমার বন্ধুদের যা না তাই বলে অপমান করেছিলে? এই ছিল তোমার ভালোবাসা? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধুদের কাছ থেকে দূরে চলে যেতে হয়েছে, কারণ তোমার বলা সেদিনের কথা রাখতে তুমি বলেছিলে না যাতে তোমার চোখের সামনে না যায়। আর আমি যদি তোমার চোখের সামনে যাই তাহলে তুমি সুইসাইড করবে। হ্যাঁ, সেটাই রাখার জন্য আমার প্রিয় কলেজ ছাড়তে হয়েছে, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। কিন্তু না, এখন আমি তোমাকে ভালোবাসি না, কারণ যে মেয়ে নিজের ভালোবাসার মানুষকে নিজের হাতে অমানুষের মতো অত্যাচার করে কষ্ট দিতে পারে সে কখনো সত্যিকারে ভালোবাসে না। কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি এসে গেল। এবার নিধি। হৃদয়, আমি সেদিন অনেক বড় ভুল করে ফেলেছি আসপিয়ার কথা বিশ্বাস করে। আসলে আমি সেদিন আসপিয়ার দেওয়া ছবিটা দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। ছবিটা দেখার সাথে সাথে আমার মাথা ঘুরে যায়, আর তোমার উপর রাগ হয়। তাই না বুঝে তোমাকে আর বাকি সবার সাথে খারাপ ব্যবহার করে অপমান করি। আসলে আসপিয়া এমনভাবে বলেছিল যে আমার জায়গায় তুমি হলেও এই কাজটাই করতা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে একটা সত্যিকার রিলেশনের মধ্যে বিশ্বাস জিনিসটা সবসময় জরুরি, কারণ যে রিলেশন বিশ্বাস জিনিসটা থাকে না সেই রিলেশনটা বেশি দিন টিকে না। আর তোমার মধ্যে বিশ্বাস জিনিসটা কখনোই ছিল না, তাই তো আমাদের 1.5 বছর রিলেশনটা একটা ঝড় এসে ভেঙে তছনছ করে দিল। আমাদের রিলেশন শেষ হয়নি, আর হবেও না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আমাদের মধ্যে যা হয়েছে সব ভুল বোঝাবুঝি। তাই এখন আমাদের উচিত সব কিছু ঠিক করে আবার নতুন করে শুরু করে বাকিটা জীবন একসাথে সুখে কাটানো। আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। নিধির কথা শুনে হাসি পেল, তাই হাসলাম। আমার জানি নিধি আবার আমাকে নতুন করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে নিধি বলল, নিধি যা বললো তা শুনে তো আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা, কারণ আমাকে এইভাবে হাসতে দেখে নিধি বলা শুরু করলো। কি হলো হঠাৎ তোমার? এইভাবে পাগলের মতো হাসছো কেন? হাসবো না তো কি করবো? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তুমি কি মনে করেছো তুমি আমাকে নতুন করে সেদিনের মতো কথাগুলো বলে আবার আমার সাথে কিছু করার চেষ্টা করবে, আর আমি তোমার কথাগুলো বিশ্বাস করে ফেলবো? এইবার বিশ্বাস করে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আর না। তাই এসব কথাগুলো বলে আমাকে
কোনো লাভ হবে না। হৃদয়, সত্যি বলছি, আমি তোমার সাথে খারাপ কিছু করার উদ্দেশ্যে কথাগুলো বলছি না। আমি যা বলছি সব মন থেকে বলছি, বিশ্বাস করো। তাই নাকি? তা এতদিন কোথায় ছিল আপনার এসব কথা? যখন আপনার সাথে অন্যায়ভাবে চরিত্রহীন ঠকবাজ বলে সবার সামনে অপমান করতেন, তখন কি আপনার মনে হয়নি আমাদের মধ্যে যা হয়েছে সবকিছু ঠিক হওয়া উচিত? আমার কথা শেষ হওয়ার পর নিধি যা বললো তা শুনে অবাক হয়ে পারলাম না, সাথে নিধির উপর রাগ উঠে গেল। নিধির বলা কথাগুলো হলো, কারণ আমি এতদিন সত্যিটা জানতাম না, তাই তো তোমার সাথে সত্যটা না জেনে এতদিন অন্যায় করেছি। এখন যখন সত্যটা জানতে পারলাম, তাই আমি আমার করা ভুলগুলো শুধরে নিতে চাই। নিধি কি সত্যিই জানতো না যার জন্য আমাকে আজকে এইভাবে আমার সাথে মাফ চাইতেছে? মাথায় কিছু ঢুকছে না। নিধিকে জিজ্ঞাসা করলাম, কি সত্যি জানতে পেরেছো তুমি? সেদিন আসপিয়ার দেখানো সেই ছবিটার আসল কাহিনী কি, আর কেন আসপিয়া তোমার নামে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে বলে আমাদের রিলেশনটা নষ্ট করেছে, সব সত্যি আমি জেনে গেছি। তাই এখন আমি তোমাকে আর হারাতে চাই না। এবার ওই বাজে আসপিয়ার মেয়েটার কথা শুনে তোমার থেকে অনেক দূরে থাকতে হয়েছে। দ্বিতীয়বার কিন্তু আমি আর সেই ভুল আর করতে চাই না। আমি বাবাকে বলে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করতে বলবো। কথাগুলো বলে নিধি এসে আমার বুকে মাথাটাকে জড়িয়ে ধরলো। আর আমি ভাবতেছি নিধি কিভাবে সত্যিটা জানতে পারলো, আর আসফিয়ার খোঁজও পেলে কোথায়? সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আসফিয়া এত সহজে মুখ দিয়ে সত্যিটা বের করলো কিভাবে? না, আমার মাথা কাজ করছে না, সবই যেন ওপর দিয়ে যাচ্ছে। এমনি মাথা কাজ করছে না, তার উপর নিধি আমাকে জড়িয়ে ধরে আছে। নিধিকে এখন আমার অসহ্য লাগছে। নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলছে। এটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। নিধিকে বুক থেকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিলাম, আর আবারও ঠাস করে দুইটা চর মেরে দিলাম। চর খাওয়ার পর কান্না করতে করতে নিধি বলল, চর মেরেছো মারো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যে তোমার কাছে অনেক বড় অপরাধী হয়ে গেছি। নিধির কথাগুলো শুনছিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল নিধির গালে। দেখতে পেলাম চর মারার কারণে নিধির ফর্সা গালে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে নিধিকে বললাম, কথায় কথায় আমাকে টাচ করছো কেন? করব, 100 বার করব, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে টাচ করেছি। আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার সাথে যদি এরকম করো তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। হৃদয়, এইটা করিও না। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না আমি তোমাকে টাচ করব না, তবু আমার চোখের সামনে থেকে দূরে যেও না। ঠিক আছে, যাব না, কিন্তু আমি বাকি সব কলিগদের মতোই থাকবো। আর আপনারা আমার মধ্যে কলিগ বসের মতো সম্পর্ক থাকবে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, তাই হবে। এখন আমি আসি, আমার কাজ পড়ে আছে। এখন তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি আর কিছুক্ষণ আমার সাথে থাকো। কেন? না মানে, তোমার সাথে অনেক দিন হলো ভালো করে কথা বলা হয় না, তাই ভাবলাম দুজনে কিছুক্ষণ গল্প করি। আপনি আমার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে বসে প্রেম আলাপ করবো। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আপনাকে যে আমাদের বস কর্মচারীর সম্পর্ক থাকবে, কিন্তু এখন তো দেখছি বলার পর পর শুরু করে দিয়েছেন। সরি, আর বলবো না। হ্যাঁ, পরের বার কথাটা মাথায় রাখবেন। আসি এখন। সেখান থেকে সোজা নিজের ডেস্কে এসে বসে পড়লাম। এসে ভাবতে লাগলাম, নিধি হঠাৎ করে সত্যিটা জানলো কি করে? সেদিন আমার পাশে কেউ ছিল না, যে আসফিয়া আর আমার ঘটনা কেউ দেখছে। কারো সাহায্য নিধি সত্যিটা জানলো। আরেকটা জিনিস আমাকে ভাবাচ্ছে, নিধি সত্যিটা জানার পর থেকে পাগলের মতো ব্যবহার করছে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু আমি তো মাফ করবো না। এতদিন নিধির করে আমার উপর সব অত্যাচার কখনোই ভুলতে পারবো না। নিধি তো এখন আমার উপর আগের মতো দুর্বল হয়ে পড়েছে, তাই এটাই সুযোগ আমার সাথে এতদিন অন্যায় করার প্রতিশোধ নেওয়ার। আজ থেকে শুরু তোমার মিস নিধি। আমি এত সহজে তোমাকে মাফ করবো না। আমি তোমাকে বুঝিয়ে দেব তোমার দেওয়া আঘাতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। এইবার তোমার লাস্ট পাওয়ার পালা, মিস নিধি। তোমাকে তো আমি গায়ে হাত তুলে কষ্ট দেবো না, তোমাকে তো আমি অন্যভাবে শাস্তি দেব, সেটা তোমার চোখের সামনে থেকে। আর সেটা তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। না পারবে নিজে কিছু করতে, না পারবে আমাকে কিছু করতে। তৈরি থেকো এইসব কিছু সহ্য করার জন্য। অপেক্ষা করো। মনে মনে এসব কিছু ভাবছিলাম, পরক্ষণেই মনে পড়লো নীলার কথা। মেয়েটা হয়তো আমি এই 7 দিন কল করিনি, তাই হয়তো রাগ করে আছে। নীলা ডেস্কে গিয়ে তাকিয়ে দেখলাম ফাঁকা, তার মানে নীলা এখনো আসেনি। এখন বাজে 11টা। অফিসের সময় থেকে 1 ঘন্টা লেট। মনে হয় আজকে আসবে না। আবির, আসিফ ভাই তাদের কাজ দিয়ে ব্যস্ত, তারা এখনো দেখেনি যে আমি অফিসে এসেছি। দেখবেই বা কি করে? অফিসে আসতে না আসতেই নিধি ডেকে নিয়ে গেল। তাই আর কি করা, কাজে মন দিলাম। ঘন্টা মতো কাজ করে কাজ শেষ, হাতে আর কোনো কাজ নাই, তাই ভাবলাম একটু
এফবিতে ঘুরে আসি। যেই বাবা সেই কাজ, মোবাইল বের করে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি মন দিয়ে। এমন সময় হঠাৎ কেউ একজন বলে উঠলো, এই যে মিস্টার, কি করছেন? মন দিয়ে মোবাইল দেখছিলাম, তখনই এটা শুনতে পেলাম। কথাটা শোনার পর মোবাইল থেকে চোখটা সরিয়ে কথাটা বলা মানুষটার দেখার জন্য সামনে চোখ তুলে তাকালাম। তাকানোর পর তো আমি অবাক না হয়ে পারলাম না। কথাটা আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল। কথাটা ঠিক কাকে বলছে বুঝতেই পারলাম না, কারণ আমার মন মোবাইলে দেখেছিল। তাই একবার এদিক সেদিক তাকিয়ে বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বললাম। এখানে আমার সামনে তো আপনি ছাড়া আর কেউই নাই, আর কারো থাকার কথাও না, কারণ আমার পাশে আর কারো ডেস্ক নেই। তার মানে আপনাকেই বললাম। হ্যাঁ তাই তো, আমার পাশে তো সত্যি আর কারো ডেস্ক নেই। আর মেয়েটাকে তো চিনতে পারলাম না, আগে কখনো অফিসে দেখতে পাইনি। মেয়েটিকে বললাম, জি বলেন, কি বলবেন? আর আপনাকে তো আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আমি তো নতুন জয়েন করেছি, মাত্র 4 দিন হলো। আর আপনাকে তো এই কয়দিনেই দেখতে পেলাম না, আজকে প্রথম দেখলাম আপনাকে। আসলে আমি এতদিন অসুস্থ ছিলাম, তাই অফিসে আসিনি, তাই দেখতে পাই নাই। ও, তাই বলেন। আসল কথাটা বলি, যার জন্য আপনাকে ডিস্টার্ব করলাম। আরে সমস্যা নাই, বলেন, আমি এখন ফ্রি আছি। আসলে আমি একটা সাহায্যের জন্য এসেছি। এই ফাইলটার একটা জায়গা বুঝতে পারছি না, যদি আপনি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। সবাই যার যার কাজে ব্যস্ত, আর আমি খেয়াল করছিলাম আপনি মোবাইল দেখতেছিলেন, তাই ভাবলাম আপনাকে বলা যায়। তাই আপনার কাছে আসলাম। যদি কিছু না মনে করেন, তাহলে যদি আপনি একটি কষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। আসলে নতুন তো, তাই একটু বুঝতে কষ্ট হচ্ছে। আরে সমস্যা নাই, আমাকে বলেন কোন জায়গায় বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, আমিও সেম। আমার মতো নতুন যখন এসেছিলাম তখন কিছুই বুঝতে পারতাম না, আস্তে আস্তে সব বুঝতে পেরেছি, তাই আপনিও পারবেন। এখন আমাকে বলেন আপনার কোন জায়গায় সমস্যা, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। তারপর মেয়েটা আমার পাশে গা ঘেঁষে বসে ফাইলটা দিয়ে সমস্যাটা কোথায় দেখালো। তারপর আমি ফাইলটা দেখে মেয়েটাকে বোঝাতে লাগলাম। পরে বোঝানো শেষ করা হলে মেয়েটা বুঝতে পারে, আমাকে বলল, বাহ, আপনি খুব ভালো করে আমাকে কাজটা বুঝিয়ে দিলেন। একদম মাথায় সেট হয়ে গেল। এখন তো আমি নিজেই করতে পারবো এটা। অনেক ধন্যবাদ আপনাকে। মেয়েটার কথা শুনে মুসকি মুসকি হাসি দিয়ে বললাম, এতে না বোঝার কি আছে, এটা অনেক সহজ কাজ। আপনি নতুন তাই বুঝতে অসুবিধা হলো, এখানে বুঝিয়ে দিলাম, আপনার মাথায় ঢুকছে? আপনি যেভাবে বুঝালেন সেটা আমার জায়গায় অন্য কেউ হলেও বুঝে নিত সহজে। আমিও সেম বুঝে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার পরিচয়টা তো দিলেন না এখনো। আমি নয়নউদ্দিন হৃদয়, বাবা মার একমাত্র ছেলে। আপনি? আমি মারিয়া জাহান সিমি, বাবা মায়ের ছোট মেয়ে। আমার একটা বড় বোন আছে, আপুর বিয়ে হয়ে গেছে। ওহো ভালো। আপনি আমাকে এত বড় উপকার করলেন, তার জন্য আপনাকে 1 কাপ কফির অফার করতে পারি। আরে এটা তো সামান্য একটা কাজ, সমস্যা নেই, আমাকে কফির অফার করতে হবে না। আরে, বন্ধু মনে করে বলছি। আমার সাথে কি কফি খাওয়ার সময় হবে না আপনার? যদি আমার প্রস্তাবে রাজি না হন, তাহলে মনে করব আপনি আমাকে বন্ধু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। কখন যেতে হবে বলেন? এখনো পসিবল না, অফিস শেষ করে যাওয়া যাক। ঠিক আছে তাই হবে। ধন্যবাদ। লেটস বি ফ্রেন্ড। ইয়েস শিওর। আমি হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই সিমি আমার হাতটা তার মধ্যে আবদ্ধ করে নিল, কিন্তু এমনভাবে ধরছে ছাড়ার কোনো নামগন্ধ নেই। আমি হাতটা ছাড়ানোর জন্য চেষ্টা করছি, আর সিমি ততই আমার হাতটা শক্ত করে ধরে রাখছে। সিমির এইরকম আচরণ আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এভাবে অনেকক্ষণ সিমির হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজে দুজনে হুঁশ ফিরল। আওয়াজটা কিসের তা দেখার জন্য উঠে দাঁড়ালাম, আর দাঁড়ানোর পর যা দেখলাম তা দেখে সিমি খুব ভয় পেয়ে যায়। তারপর যা দেখলাম তা দেখে আমি তো অবাক, কারণ নিধি একটা গ্লাস মাটিতে ছুঁড়ে মেরেছে, আর আমরা যে আওয়াজটা শুনতে পেলাম সেটা গ্লাস ভাঙার আওয়াজ। নিধির দিকে তাকিয়ে দেখি রাগী চোখে সিমির দিকে তাকিয়ে আছে। নিধি সিমিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি নিজের কাজ ফেলে হৃদয়ের সাথে কি করছো? ম্যাম, আসলে আমি এই ফাইলটার একটা জায়গা বুঝতে পারছিলাম না, তাই হৃদয় ভাইয়ের কাছে হেল্প নিতে গেছি। কি কথা বলছো? তাই নাকি? অফিসে এত মানুষ থাকতে তার হৃদয়কে তোমার চোখে পড়েছে, আর কাউকে তোমার চোখে দেখোনি? আসলে ম্যাম, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, আর আমি দেখলাম হৃদয়ের কাজ নেই, তাই ওর কাছে বুঝে নিতে গেলাম।
তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? কাজ ফাঁকি দেওয়ার সব ধান্দা সব তোমার। অফিসে আসছো এখনো 2 দিন হয় নাই, এর মধ্যে কাজ ফাঁকি দেওয়া শুরু করেছো। আমি মানলাম সবাই ব্যস্ত অফিসে, তো আমি তো আছি, তাই না? তাহলে তুমি আমার কাছে না গিয়ে সোজা হৃদয়ের কাছে কেন যেতে হলো তোমায়? ব্যাপারটা কেমন হলো বলো তো? আসলে ম্যাম, আপনার কাছে গেলে হয়তো কিছু মনে করবেন, তাই যাইনি। এতে কিছু মনে করার কি আছে? আমি তোমার বস, তোমার যে কোনো সমস্যা হলে আমাকে জানানো দরকার। তাহলে তুমি কেন আমাকে না বললে না? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ঠিক আছে, পরের বার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর হৃদয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি, মনে থাকবে তো? ম্যাডাম, সব কিছু ঠিক আছে, কিন্তু হৃদয়ের পাশে থাকলে কি সমস্যা? সেটা কি এখন তোমাকে বলতে হবে? ম্যাডাম, বললে ভালো হতো আর কি। তুমি কি এখন আমার মুখের উপর তর্ক করবে? আমি যখন বলেছি হৃদয়ের পাশে আসবে না মানে আসবে না, কথা কানে যায় না? ঠিক আছে। দুজনের কথাগুলো শুনতেছিলাম, কিন্তু নিধি যখন সিমির সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে তখন নিধিকে বললাম, নিধি, তুমি সিমির সাথে ওরকম ব্যবহার করছো কেন? সিমি তো ভুল কিছু করেনি, শুধু কাজের ব্যাপারে কথা বলতে এসেছে, তাই বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। তুমি চুপ করো। তোমার সব মেয়েদের সাথে কথা বলতে হয় কেন? আর কাজের জন্য হোক অন্য কিছুর জন্য হোক, তুমি অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। আমি মেয়েদের সাথে কথা বলে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা অনেক আছে। তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না মানে বলবা না, ব্যাস। আর এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, নিজের জায়গায় গিয়ে কাজ করো। আর ভুল করেও হৃদয়ের পাশে আসবা না। হ্যাঁ, যাচ্ছি। সিমি আমার দিকে একবার তাকিয়ে নিজের জায়গায় চলে গেল। সিমি চলে যাওয়ার পর নিধিকে বললাম, কাজটা তুমি ভালো করলে না নিধি। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার আমি তোমাকে দেই নাই। সো যেখানে তুমি নাক না গলালেই খুশি হব। আমার অধিকার আছে বলে তোমাকে এসব বলছি। চুপচাপ মেয়েদের সাথে আড্ডা বাদ দিয়ে কাজে মন দাও। আর ওই মেয়ের সাথে যেন তোমাকে দ্বিতীয়বার কথা বলতে না দেখি। তুমি একটু আমার ব্যাপারে বেশি বলে ফেলছো না? আমার যা মন চায়, যা ইচ্ছা হয় তাই করবো। তোমার কথা শোনার মতো আমার সময় নাই। যদি বেশি অতিরিক্ত করে ফেলো তাইলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার মনে হয় এটা তুমি চাও না। হ্যাঁ, এখন তো সেটা বলে ভয় দেখাবে। ঠিক আছে, আমিও দেখে নিব তোমার আশেপাশে কোন মেয়ে আসে কাজ করে। আমি আসি। তারপর নিধি আমার কোনো কথা না শুনে তার নিজের ক্যাবিনে চলে গেল। অন্যদিকে সিমি ভাবতেছে, শাকচুনি, ডাইনি, হৃদয়ের সাথে কথা বলে তোর কি সমস্যা? অফিসের বস হয়েছিস তো কি হয়েছে? কত কষ্ট করে একটা কারণ বের করেছি হৃদয়ের সাথে লাইন মারতে, কিন্তু তার হলো কই? আমিও দেখে নিব তুই কি করে আমাকে হৃদয়ের সাথে কথা বলতে কিভাবে আটকাস। আমি তো হৃদয়ের সাথে কথা বলবই। সিমি নিজের ডেস্কে বসে বসে নিধিকে গালি দিচ্ছে বিড়বিড় করে। আমি নিধি চলে যাওয়ার পর আবির ভাই, আসিফ ভাইয়ের সাথে কথা বলতে গেলাম। তাদের সাথে ভালো মন্দ কিছু কথা বললাম। তারা অবশ্য কিছু জিজ্ঞাসা করেছিল এতদিন অফিসে না আসার কারণ কি। আমি বলেছি শরীর খারাপ ছিল তাই আসিনি। তাদের কাছে নীলার কথা জিজ্ঞাসা করেছিলাম, নীলা কোথায়। তারাও নাকি জানে না কেন আসেনি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে তিনজনের একসাথে লাঞ্চ করতে চলে গেলাম। পরে আবার নিজের জায়গায় এসে আসিফ ভাইয়ের কাজ করতে লাগলাম, কারণ আমার হাতে কোনো কাজ নাই। তাই আরেকটা জিনিস খেয়াল করলাম, আজকে নিধি আমাকে কোনো কাজের চাপ দিচ্ছে না। আমিও বসে থাকতে ভালো লাগছে না, তাই আসিফ ভাইকে সাহায্য করতেছি। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেছে। আসিফ ভাই আবির ভাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করতে লাগলাম। এমন সময় সিমির আগমন। সিমি আমার পাশে এসে বলতে শুরু করলো, আপনি তো দেখছি খুব বড় মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখেন না। সিমির কথাটা কিছু বুঝলাম না, তাই জিজ্ঞাসা করলাম, এটা কেন বললেন? আমি আবার কখন আপনাকে মিথ্যা বললাম? এখন তো বুঝতে পারবেন না। আমাকে তখন কি বলেছিলেন? কখন? আরে, অফিসে বললেন যে অফিস শেষ করে আমার সাথে কফি খেতে যাবেন। এখন তো আপনি কথা না রেখে বাসায় পালিয়ে যাচ্ছেন। ও সরি, আসলে আমার মনেই ছিল না, একদম ভুলে গেছি কাজের চাপে। সেটা মনে থাকবে, আমাকে তো বন্ধু মনে করেন না, তাই আর কি। আরে তেমন কিছু না, সত্যি আমার একদম মনে ছিল না আপনার কথাটা। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা যেতে পারি, তাই না? এখন আসলে আজকে অনেক টায়ার্ড, আমরা এখন অন্যদিকে যাই। অন্য একদিনও আপনাকে যেতে হবে না। আমি এটা বুঝতে পারছি যে আপনি আমাকে সত্যিই বন্ধু মনে করেন না। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না, আসি। আরে দাঁড়ান, আমি তো এমনিই বললাম, রাগ করেন কেন? আচ্ছা ঠিক আছে, এখনই যাব। তাহলে চলেন, যাওয়া যাক।
ঠিক আছে যাচ্ছি, বাট শুধু কফি খাইতেই পারবো, এর বেশি কিছু আবদার করতে পারবেন না। আমার বাসায় কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কথাটা বললাম সিমিকে, আর তেমন একটা সুবিধা মনে হচ্ছে না, যখন তখন আবার অন্য কিছু আবদার করে ফেলতে পারে, তাই। ওকে, হেঁটেই যাবেন নাকি গাড়িতে যাবেন? আপনার ইচ্ছে। ঠিক আছে, আমরা হেঁটে যাই। হাঁটতে আমার খুব ভালো লাগে। ওকে, তাই হোক। তারপর দুজনে রাস্তায় হাঁটা শুরু করলাম। কেউ কোনো কথাই বলছিল না, নীরবতা ভেঙে সিমি বলা শুরু করলো। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করেন। আচ্ছা, নিধি ম্যাডাম আপনার সাথে কথা বলতে নিষেধ করেছেন কেন আমাকে? আপনার সাথে কথা বললে নিধি ম্যাডাম এরকম করে কেন? কেন এমন করে সেটা জানলে তোমার মাথা ঘুরে যাবে। নিধি কেন এমন করে মনে মনে বললাম। সেটা আমি কি করে বলবো, সেটা নিধি ভালো করে জানে। আচ্ছা, যে কোনো মেয়ের সাথে কথা বলে তুমি নিধি ম্যামের ঠিক এরকম বিহেভ করে সবার সাথে? হ্যাঁ, আমার সাথে কোনো মেয়ে কথা বলার চেষ্টা করলে বা আমার আশেপাশে দেখলে ঠিক তোমার সাথে যেরকম আচরণ করছে সবার সাথে ঠিক একই কাজ করে। কিন্তু কেন? সেটা আমি নিজেও জানি না, বললাম না। না, এটা তো মানা যায় না। এমনি এমনি তো ম্যাম তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারে না। তুমি কিছু বলো না ম্যামকে? আমি কি বলবো, নিধি আমাদের বস, তাই নিধি যা বলে তাই মানতে বাধ্য হই। এটা কেমন কথা হলো? আমার মনে হয় নিধি ম্যামের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। না হলে নিধি ম্যাম এমনি এমনি তো আর তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে যাবে না। আরে না, নিধি ম্যামের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে যাবে কেন? নিধি হয়তো এগুলো পছন্দ করে না, তাই হয়তো তোমাকেও নিষেধ করেছে, যাতে কাজে ফাঁকি দেওয়া না যায়। আচ্ছা বাদ দাও, কবে সবে চলে এসেছি। আমি তো তোমার সাথে কাজের ব্যাপারে কথা বলতে গেছি, তাই না? হ্যাঁ তা তো গেছো, কিন্তু নিধি ম্যাম চায় অফিসের কোনো স্টাফ যদি কাজে কোনো কিছু সমস্যা থাকে তাহলে নিধি ম্যামের কাছে গিয়ে বলতে হয়। তুমি আমার কাছে আসছো তো নিধি ম্যামকে অমান্য করা, তাই রাগ করেছে। ও, কিন্তু আমি তো মাত্র নতুন জয়েন করলাম। আমি তো অফিসের অনেক রুলস জানি না, তাই তো এরকম হলো। হ্যাঁ, তাই আজকে বেশি কিছু বলে নাই। পরের বার কিন্তু এমন ভুল করলে তাই অবস্থা খারাপ হয়ে যাবে। মানে? মানে কিছু না, এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? হ্যাঁ, তা তো অবশ্যই। এতক্ষণ উপরে আমার সিমিকে বলা কথাগুলো সব মিথ্যা বললাম, কারণ যাতে সিমি আমার কাছ থেকে দূরে দূরে থাকে, কারণ সিমিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তাই এখন যদি ভয় না দেখায় তাইলে পরে মাথার উপর চড়ে বসে থাকবে। তাই সিমিকে এসব মিথ্যা বলে একটু ভয় দেখালাম। সিমির সাথে কথা বলতে বলতে কফি শপের সামনে চলে আসছিলাম, আর সিমিকে নিধির ব্যাপারে সত্যিটা যে নিধি আমার কি হয় বলে নাই, তার একটা কারণ আছে, সেটা আপনাদের পরে বলবো। কফি শপের ভেতরে ঢুকে দুজনে চেয়ারে বসে বললাম। তারপর সিমি কফির অর্ডার করলো, তারপর দুজনে কফি খেতে খেতে গল্প করলাম। তারপর সিমি কফির বিল দিয়ে দিল। অবশ্য আমি বিল দেওয়ার জন্য জোর করলাম, কারণ আমার মেয়েদের টাকা খাইতে ভালো লাগে না। তারপর সিমিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে একটু দেরি হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে মা বাবার সাথে রাতে ডিনারটা সেরে নিলাম। ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম দিদিকে কিভাবে কষ্ট দেওয়া যায়। অনেকক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এমন একটা বুদ্ধি আসলো, যেটা করলে নিধিকে কষ্ট দেওয়ার বেস্ট উপায়। তারপর খুশি মনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো দেরিতে। ঘড়ি হাতে নিয়ে দেখি 9টা 45। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নাস্তা না করেই অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়ে গেল। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই অফিসে এসে ভেতরে ঢুকতে যাব এমন সময় যা দেখলাম তা দেখে তো আমার চোখ কপাল উঠে গেল। অফিসের সব স্টাফ বসে গল্প করতেছে, আর তার চেয়ে বড় কথা হলো সাথে নিধিও আছে। সবাই নিধির সাথে হাসি মুখ নিয়ে গল্প করতেছে। আবির ভাই, আসিফ ভাই, নীলা, সিমি সবাই ওইখানে উপস্থিত আছে। নিধিকে দেখে তো আমি ক্রাশ খেলাম, প্রথম দিনের মতো লাগতেছে, যেদিন নিধিকে প্রথম দেখায় ভালো লেগে গেছিল। পরনে নীল শাড়ি, খোলা চুল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, ঠোঁটের সেই নেশা ভরা হাসি, এসব দেখে তো নিধির প্রেমে পড়ে গেলাম আবারও। কিন্তু না, আমাকে নিধির প্রতি দুর্বল হয়ে পড়লে চলবে না। নিধিকে আমার কষ্ট দিতেই হবে। ওকে বোঝাতে হবে যে তার দেওয়া আঘাতে আমি কষ্ট পেয়েছি। আমাকে আমার প্ল্যান মতো কাজ করতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতেছি, ভাবনার ছেদ ঘটলো কারোর ডাকার শব্দে। এইসব ভাবতেছিলাম এমন সময় সিমি বলে উঠলো। আরে হৃদয়, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। সিমির কথা শুনে সবাই আমার দরজার দিকে তাকালো, আর দেখলো আমি দরজার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। এইবার নিধি বলে উঠলো, আরে হৃদয়, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে আসো, সবাই মিলে আড্ডা দিচ্ছি, দেখছো না?
ভিতরে এসো, আমাদের সাথে বসে আড্ডা দাও। তারপর ভেতরে ঢুকে বললাম। ভেতরে ঢুকে বসতে যাবো, কিন্তু কোথাও জায়গা খালি নাই। সবাই গোল করে বসে আছে। এখন মহা মুশকিলে পড়ে গেলাম। এদিক সেদিক জায়গা খুঁজতে, নিধির পাশে ছাড়া কোনো জায়গা নাই। নিধি আবারও বলা শুরু করলো। কি হলো হৃদয়, তুমি দাঁড়িয়ে কি খুঁজছো? এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে এখানে বসো। কিছু না, সিমির পাশে একটা মেয়ে ছিল, তাই ওনাকে বললাম। আপু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সিটটা চেঞ্জ করা যেতে পারে। বুঝতে পারলাম না ভাইয়া। মানে বলতে চাইছিলাম যে আমি যদি আপনার সিটটা চাই বসি, আর আপনি যদি ম্যাডামের পাশে বসেন, তাইলে কি আপনার কোনো সমস্যা হবে? ও, এই ব্যাপার। আমার কোনো সমস্যা হবে না, আপনি আমার জায়গায় বসতে পারেন। আর হাজার হলেও একই অফিসে কাজ করি, তাই কলিগ হিসেবে এতটুক তো করতেই পারি। আপনি বসতে পারেন, আমি ম্যাডামের পাশে বসছি। আপনাকে অনেক ধন্যবাদ আপু। ওয়েলকাম। তারপর মেয়েটি নিধির পাশে বসলো, আর আমি সিমির পাশে গিয়ে বসে বললাম। আসলে আমি ইচ্ছা করে সিমির পাশে গিয়ে বসলাম, কারণ নিধিকে কষ্ট দেওয়ার জন্য। আর আমার প্ল্যান হচ্ছে কি জানেন, নিধি আমাকে কোনো মেয়ের পাশে সহ্য করতে পারে না। তাই আমি প্ল্যান করেছি নিধিকে দেখিয়ে কথা বলবো আর প্রেমের অভিনয় করবো সিমির সাথে। তাই এই জন্য নিধির পাশে না বসে সিমির পাশে বসলাম, যাতে নিধির জেলাস ফিল করে। সিমির পাশে বসা মাত্রই সিমি বলে উঠলো। হৃদয়, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিও না, রাস্তায় জ্যামের কারণে দেরি হয়ে গেল আসতে। কেন, আমার জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার আসার কোনো নাম গন্ধই নেই। আমি তো মনে করেছিলাম তুমি আজকে অফিসে আসবে না। আরে মন খারাপ করিও না, এখন তো আমি এসেই গেছি, এবার তো একটু হাসো। ওকে। পরে সবার দিকে তাকিয়ে দেখি সবাই আমার আর সিমির কথা শুনতেছে, আর কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমরা দুজন উগান্ডা থেকে এসেছি। নিধি একদম কান্না মুখ করে ফেলেছে, আর সিমির দিকে বারবার তাকাচ্ছে। সেদিকে খেয়াল না দিয়ে সবাইকে উদ্দেশ্য করেই বললাম। কি হলো, তোমরা সবাই এভাবে তাকিয়ে কি দেখছো? সবাই চুপ করে আছো কেন? এভাবে হা করে তাকিয়ে না থেকে আড্ডা শুরু করো। অনেক দিন হলো ভালো করে কারোর সাথে আড্ডা দেওয়া যায় না, তাই আজকে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো। কি বলো সিমি? হ্যাঁ, আমিও এটা ভাবছি। তুমি ছিলে না, আমার একদম ভালো লাগছে না। এখন তুমি এসে গেছো, আমার অনেক ভালো লাগতেছে। তাই ভালো করে মন দিয়ে আড্ডা দেওয়া যাবে। তাই নাকি? ওকে, তাহলে শুরু করা যাক। কি হলো আবির ভাই, শুরু করা যাক। হ্যাঁ অবশ্যই, নীলা শুরু করে দাও। আমি কি শুরু করব? তার চেয়ে বরং ম্যাডাম আগে থেকে শুরু করুক। নিধি ম্যাডাম, আপনি শুরু করেন প্রথমে। আমার আড্ডা দিতে ভালো লাগছে না, তোমরা সবাই আড্ডা দাও, আমি আমার কেবিনে যাই, আমার কিছু দরকারি কাজ আছে। আর হৃদয়, তুমি কিছুক্ষণ পর আমার কেবিনে এসো, তোমার সাথে কথা আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিধি উঠে তার ক্যাবিনে চলে গেল। আমি ভালো করে বুঝতে পারছি আমার আর সিমির দুজনের কথা শুনে নিধির সহ্য হচ্ছে না, তাই নিধি এখান থেকে মিথ্যা অজুহাত দিয়ে চলে গেল। এখন সবই শুরু নিধি। দেখো, সামনে আরো বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে, আর সেসব কিছু তোমাকে সহ্য করতে হবে। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, সিমি মনে হয় আমার উপর দুর্বল হয়ে পড়েছে। যখনই ওই পাশে বসলাম তখন থেকে আমার গায়ের উপর চেপে বসার চেষ্টা করছি, কিন্তু সিমিকে নিষেধ করতেও পারছি না, কারণ সিমিকে নিষেধ করলে আবার সবাই বুঝে ফেলতে পারে আমার প্ল্যান। তাই যতদিন না সবকিছু ঠিক হচ্ছে ততদিন সিমির সবকিছু আমাকে সহ্য করতে হবে। নিধি চলে যাওয়ার পর নীলা বলে উঠলো। এটা কি হলো হৃদয়? দিলা তো আড্ডাটা মাটি করে। অনেকদিন পর সবাই একসাথে আড্ডা দিচ্ছি, আর তুমি এসে সবকিছু শেষ করে দিলে। কেন, আমি আবার কি করলাম? কি করছো জানো না? তোমার জন্য নিধি ম্যাডাম আড্ডা বাদ দিয়ে চলে গেল। আমার জন্য চলে যাবে কেন? ম্যাডাম তো নিজেই বললো ভালো লাগছে না, তাই চলে গেল। তার জন্য যাইনি, তোমাদের দুজনকে মিষ্টি মিষ্টি প্রেমালাপ শুনে চলে গেছে। ও মা, আমরা আবার কখন প্রেমালাপ করলাম? আমরা শুধু কিছু ভালো মন্দ কথা বললাম, তাতেই দোষ? তোমাদের জন্য আমরা কি কথা বলতে পারবো না নাকি? হ্যাঁ বল, ভালো করে বল কথা, কুত্তা। তোদের কেউ বিরক্ত করবে না। আমরা চলে যাই, তারপর আরো ভালো করে কথা বলতে পারবে দুজনে। এই চলো সবাই, যত সব আজাইরা কথা। নীলা বলার সাথে সবাই যার যার কাজে চলে গেল, সাথে নীলাও। সবাই চলে যাওয়ার পর মনে মনে বলতে লাগলাম, এটা কি হলো? সিমির সাথে কথা বললে রাগ করার কথা একজনের, এখন তো দেখছি দুজন রাগ করে বসে আছে। সিমির সাথে কথা বলতে সেখানে নীলাও রাগ করে বসে আছে, কিছুই তো বুঝলাম না। পরে সিমি বলল, এরা সবাই এমন কেন? তোমার সাথে বলে ওরা কেউ সহ্য করতে পারে না কেন?
সেটা তো আমিও ভাবছি, তোমার সাথে কথা বললে তো শুধু নিধির রাগ করার কথা, সেখানে নীলা আবার কি সমস্যা? তো কিছুই ভালো লাগে না, তুমি থাকো, আমি গেলাম। তোমার আবার কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আরে ম্যাডাম কি বলে গেলো শুনতে পাও নাই? ম্যাডামের কেবিনে গিয়ে দেখা করতে বলেছে না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি ম্যাডামের সাথে দেখা করে আসো, পরে আবার একসাথে আড্ডা দেওয়া যাবে। শাকসুন্নি তুই কি মনে করিস তোর সাথে ইচ্ছা করে কথা বলতেছি? বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে, তোর সাথে কথা বললে আমার কাজ হবে না, মনে মনে বললাম। আচ্ছা ঠিক আছে। সিমের সাথে কথা বলা শেষ করে নিধির ক্যাবিনের সামনে চলে আসলাম। এসেই নিধির কাছে পারমিশন নিলাম ভেতরে যাবো কিনা। নিধি বললো ভেতরে ঢুকতে। ভেতরে যাওয়ার পর নিধিকে বললাম, হ্যাঁ বলেন কি কথা বলবেন, যার জন্য আপনার ক্যাবিনে আসতে বললেন। তুমি এমন কেন করছো আমার সাথে? আমি তো সব কিছুর জন্য তোমার কাছে মাপ চাইছি, আর সেদিনের ভুলের জন্য আমি অনুতপ্ত। তাইলে তুমি আমার কথা কেন শুনতেছো না? আমি আবার আপনার সাথে কি বললাম? কি করছো মানে? তোমাকে কালকে নিষেধ করেছিলাম ওই সিমি মেয়ের সাথে কথা না বলতে, কিন্তু তুমি আরও ওই মেয়ের সাথে গা ঘেঁষে কথা বলতেছো। কেন করতেছো এসব? যা ভেবেছিলাম তাই ঠিক হলো, ডোজটা মনে হয় কাজ করেছে, মনে মনে বললাম। পরে নিধির কথার উত্তর দিয়ে বললাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সিমির সাথে কথা বললে তোমার এত জলে কেন? জ্বলবে না মানে? তোমার উপর শুধু আমার অধিকার আছে, আর কারো তোমার ভাগ দিতে পারবো না। তাই তোমার আশেপাশে কাউকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তাই ভালো করে বলছি, ওই মেয়ের থেকে একটু দূরে থাকবে। যদি তা না করো, তাহলে আমি কি করব তা তুমি স্বপ্নেও ভাবতে পারবা না। কেন, কি করবেন? যদি সিমির সাথে কথা বলতে দেখলে? আমি সিমির সাথে কথা বলবো মানে কথা বলবো, আপনার যা ইচ্ছে তাই করেন। কথা বলবি তাই না? দেখ তাহলে আমি কি করি। নিধি আমাকে টেনে সোফায় ফেলে দিল, তারপর আমার উপর বসে কলার ধরে বলল, এখনো বলবি ওই সিমির সাথে কথা? বলবে নাকি আরো কিছু করতে হবে? নিধি আমাকে ছাড়ো, আমাকে কেউ আমাদের এভাবে দেখলে অন্য কিছু মনে করবে, তাই বলছি তোমার এই পাগলামি বন্ধ করো। আগে বলো সিমি মেয়েটার সাথে কথা বলবে না, আর ওর থেকে দূরে দূরে থাকবে। সেটা আমার ব্যাপার, তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাবো না মানে? অবশ্যই ঘামাবো। এখন যদি আমার কথা না শোনো, তাহলে বিয়ের আগে তোমার সাথে বাসর এখানে করে ফেলবো। নিধি কি শুরু করেছো আমার সাথে? তোমাকে না বললাম আমাকে সাথে? কেউ দেখলে লোকে খারাপ ভাববে, আর মান সম্মান সব চলে যাবে, তখন কি ভালো হবে? ও হ্যালো, এটা আমার অফিস। এখানে আমি কি করব না করব সেটা তোমার দেখার বিষয় না। অন্য কারোর কথা বলার সাহস কী করে হবে? আর দ্বিতীয় কথা হলো, আমি আমার হবু স্বামীর সাথে রোম্যান্স করছি, তাই কারোর কথায় কান দেওয়ার সময় আমার নেই। তোমার হবু স্বামী মানে? কে তোমার হবু স্বামী? কেন? তুমি। আর কি? তুমি আমার একমাত্র হবু স্বামী। আর কিছুদিন পর আমরা বিয়ে করব, তাই আজকে আমরা এখানে বাসর করব। সেটা এই জন্য হবে না আমার মনে হয় না, পরের জন্মে দেখা যাবে। আমিও দেখে নিব আমাকে ছাড়া কাকে বিয়ে করো, সেটা সময় বলে দিবে। এখন এত কথা বলে লাভ নেই, যেটা বলছি সেটা করবে কিনা বলো। কোনটা? ওই যে তুমি আজকে থেকে সিমির কাছ থেকে দূরে দূরে থাকবে। সম্ভব না এটা। ঠিক আছে, কিভাবে সম্ভব করতে হয় সেটা আমার জানা আছে। মানে কি করবে তুমি? দেখতে থাকো কি করি। নিধি এটা বলার পরে আমাকে ধাক্কা দিয়ে সোফায় শুয়ে দিল। নিধির শাড়ির আঁচল ফেলে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমি ভাবতে পারি নিধি এমন একটা কাজ করবে। নিধি তাড়াতাড়ি করে আমার দিকে এগোতে লাগলো। যখনই আমার গালে কিস করতে যাবে তখন আমি বাধা দিয়ে বললাম, নিধি আর সামনে এগোবে না, আমি তোমার সব কথা শুনবো, তুমি আগে তোমার শাড়ি ঠিক করো, এগুলো আমার একদম পছন্দ না। সত্যি তো? আমার কথা শুনবে তো? হ্যাঁ তিনি সত্যি, এবার আমার উপর থেকে ওঠো। আজকে বেঁচে গেলে, কিন্তু পরের বার আর মাফ করব না। একেবারে দরজা লক করে সারাদিন বাসর করব। তখন হাজার বাধা দেওয়ার চেষ্টা করলেও কাজ হবে না। মনে থাকবে তো কথাটা? হ্যাঁ মনে থাকবে, এখন সর আমার উপর থেকে। হ্যাঁ। পরে নিধি আমার উপর থেকে উঠে শাড়ি ঠিকঠাক করে নিল, আর আমি নিধির ওঠার সাথে সাথে তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। উঠে শার্টের কলার ঠিক করে নিলাম, সবকিছু ঠিকঠাক করে নিলাম যাতে কেউ বুঝতে না পারে আমাদের মধ্যে এসব হয়েছে। যদি কেউ একবার টের পায় তাইলে দুজনের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, লজ্জায় কারোর সামনেও যেতে পারবো না। পরে নিধির ক্যাবিন থেকে বসা থেকে উঠে রুমের বাইরে আসার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে পা বাড়াবো এমন সময় নিধি যা করলো তা আমি কল্পনাও করতে পারিনি। আমি সামনে পা বাড়ালাম এমন সময় নিধি আবার আমার হাত ধরে টেনে তার কাছে নিয়ে গেল। টান দেওয়ার সাথে সাথে আমি নিধির পাশে গিয়ে বললাম, নিধি বলা শুরু করলো, তোমাকে আমি যেতে বলছি। কি হলো, চুপ করে আছো কেন? যেটা বলছি সেটার উত্তর দাও। আমি তোমাকে একবারও চলে যেতে বলছি? না বলো নাই। তাহলে আমার পারমিশন না নিয়ে চলে যাচ্ছ কেন? তো এখান থেকে কি করব?
এখানে আমার কোনো কাজ নেই, তাই চলে যাচ্ছিলাম। কে বলেছে কাজ নাই? এগুলো কি কাজ না? দেখেন, আপনার ফালতু কাহিনী দেখার সময় আমার নাই। যদি কাজের কথা থাকে তাইলে বলেন, না হলে আমি আসি। ওই, চুপ করে বসে থাকবি আমার পাশে। এখান থেকে এক পা নড়লে তোর ঠ্যাং ভেঙে ফেলবো। অনেকক্ষণ ধরে তোর হাসি হাসি শুনতেছি। কথা না বলে চুপ করে বসে থাকবি। যতক্ষণ না আমি যেতে বলবো ততক্ষণ এখানে থাকবি। এটা কি হলো? যেখানে আমার গরম করে কথা বলার দরকার সেখানে নিধি উল্টো আমাকে ধমক দিয়ে কথা বলতেছে। নিধির মুখ রাগে লাল হয়ে গেছে। এখন যদি উল্টা পাল্টা কিছু বলি আবার এখানে ইজ্জতের 12টা বাজাবে, তাই চুপচাপ এখানে বসেই থাকাটাই ভালো। তাই ভয়ে ভয়ে নিধিকে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। হ্যাঁ, গুড বয়। এখন বলো, সকালে নাস্তা করছো? সত্যি বলবো না মিথ্যা বলবো? তুমি ভালো করে জানো আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না, তাই সত্যিটা বলো। আসলে সকালবেলা নাস্তা করতে পারি নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে নাস্তা না করে অফিসে চলে আসছি। তাই বলে না খেয়ে চলে আসবে? না খেয়ে তো শরীরের অবস্থা খারাপ করে ফেলতেছো। দরদ দেখা আসছে। এতদিন কোথায় ছিল এসব আদিক্ষেতা? যখন না খেয়ে কাজ করতাম তখন ইচ্ছে করে কাজের চাপ দিতে। শালি, তোর জন্য কতবার না খেয়ে কাজ করতে হয়েছে মনে মনে বললাম। ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসতেছি। একদম পালানোর চেষ্টা করবা না, ঠিক আছে? ওকে। তারপর নিধি উঠে তার ব্যাগ বের করলো আর সেখানে কি যেন খুঁজতেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে আমার পাশে এসে বসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিধির দুপুরের খাবার। নিধি আমার পাশে এসে বসে টিফিন বাটিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা ধরো। আমি জেনেও না জানার ভান করে বললাম, এটা কি? কি আছে এতে? খুলে দেখো, তাহলেই বুঝতে পারবা। নিধির হাত থেকে বাড়িটা নিয়ে খুললাম। খুলে দেখে বাড়িটার ভেতরে দেখলাম আমার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না, খাওয়ার জন্য হাত দেবো এমন সময় মনে হলো না, খাওয়া যাবে না, একটু ভাব নিতেই হবে। তারপর দেখি কি হয়। তারপর নিধিকে বললাম, এটাতে তো খাবার আছে, এগুলো আমাকে দিচ্ছ কেন? ও মা, তোমাকে যখন দিচ্ছি তার মানে তুমি খাবে। আর তুমি তো সকালে নাস্তা করো নাই, তাই এই খাবারটা এখন খেয়ে নাও। না, আমি এটা খেতে পারবো না। না করছি কারণ এখন যদি আমি খাবারটা খেয়ে শেষ করে ফেলি তাইলে নিধি দুপুরে খেতে পারবে না। আর নিধি বাইরের খাবার একদমই খেতে পারে না। আমরা যখন রিলেশনে থাকা অবস্থায় কোনো রেস্টুরেন্টে যেতাম তখন নিধি শুধু কফি খেত, অন্য কিছু ভুলেও খেতে পারতো না। তাই না বললাম। কেন? তোমার পছন্দের বিরিয়ানি আমি নিজের হাতে রান্না করে আনছি, এখন বলছো তুমি খাবা না? মনে হয় তোমার পছন্দ হয়নি, তাই না? আসলে তা না, আমি যদি এখন খাবারটা শেষ করে ফেলি তাহলে দুপুরে কি খাবে? তুমি তো বাইরের খাবার খেতে পারো না, তাই এটা তুমি দুপুরে খেয়ে নিও। আমি ক্যান্টিনে গিয়ে হালকা নাস্তা করে আসবো নি। আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আজকে না হয় কষ্ট করে দুপুরে বাইরে খেয়ে নিব। এখন বেশি কথা না বলে হ্যাঁ করো, আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দিচ্ছি। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজে খেয়ে নিতে পারবো। আমাকে দাও বাটিটা। এত কথা বলো কেন? বললাম না আমি খাইয়ে দিব। চুপচাপ খেতে থাকো, নাকি কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা আবার করা লাগবে? না না, সেটা করে লাগবে না, তুমি খাইয়ে দাও। তারপর আর কি নিধির কাছে হার মানতে হলো। নিধির একটা কথা শুনে মনে মনে অনেক খুশি হলাম। সেটা হলো যে নিধি আমাকে খাওয়ানোর জন্য বাইরের খাবার খাবে, কিন্তু সেটা আমি নিধিকে বুঝতে দেইনি। নিধি নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি চুপচাপ নিধির দিকে তাকিয়ে থাকতে খাইতে লাগলাম। কিন্তু বিরিয়ানি কিন্তু সেই টেস্টি হয়েছে। হাজার হলেও নিজের ভালোবাসা মানুষের হাতে বিরিয়ানি। বিরিয়ানি কার না ভালো লাগে? আসলে নিধি অনেক ভালো রান্না করতে পারে। এর আগেও অনেকবার নিধির হাতে বানানো বিরিয়ানি খেয়েছি। যখন নিধির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম তখন নিধি ঠিক এইভাবে নিজের হাতে খাইয়ে দিত। নিধি আমাকে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি বলে উঠলো, কেমন হয়েছে বললা না তো? ভাবছি সত্যিটা বলবো নাকি মিথ্যাটা বলবো। মিথ্যা বলতে হবে, দেখি নিধি কিরকম রিয়াক্ট করে, মনে মনে বললাম। তারপর নিধিকে বললাম, এরকম বাজে খাবার আমার জীবনেও খায় নাই মনে হয় না। এগুলো বিরিয়ানি রান্না করছো নাকি অন্য কিছু রান্না করছো? এটাকে কেউ বিরিয়ানি রান্না বলে? কি বাজে খেতে! হোয়াট! সত্যি খাবারটা ভালো হয়নি? আমার মুখে এরকম কথা শোনার সাথে সাথে নিধি মুখটা কালো করে ফেললো। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যা বলছি, তাই তো? তোমাকে তো আমি এইভাবে কষ্ট দেবো? সবকিছু তোমাকে সহ্যই করতে হবে। না, আমি তা বলছি না যে তুমি কেন মিথ্যা বলবা। আসলে অনেক দিন পর রান্না করলাম তো, তাই মনে হয় খারাপ হলো। তোমার জন্য অনেক ভোরে সকালে তাড়াতাড়ি করে বের হতে গিয়ে হয়তো খারাপ হয়ে গেল। এটা আমি কি করলাম? নিধি আমার জন্য এত কষ্ট করে রান্না করলো আর আমি কিনা আমাকে মিথ্যা বলে কষ্ট দিলাম? না, এটা করা আমার একদম ঠিক হয়নি।
আমি তো নিধিকে কষ্ট দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এইভাবে বেশি দিতে চাইনি। তার মানে খাবারটা ভালো হয়নি? তাহলে তোমাকে খাবারটা খেতে হবে না, বাদ দাও। এই রে, এখানে তো দেখি উল্টো হয়ে গেল ব্যাপারটা। চাইছিলাম নিধিকে কষ্ট দিতে, কিন্তু নিধিকে কষ্ট দিয়ে গিয়ে আমার শখের বিরিয়ানিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। না, তা হতে দেওয়া যাবে না। অনেকদিন পর বিরিয়ানি খেয়েছি, তাই ভাবলাম কি করা যায়। পরে নিধিকে বললাম, তা কিভাবে হয়, তুমি এত কষ্ট করে রান্না করছো, এখন যদি আমি না খাই তাহলে তুমি কষ্ট পাবে। সে কি, তাই বলে তুমি এই বাজে খাবারটা খাবা? না, আগে আমি খেয়ে দেখি খাবার উপযুক্ত কিনা, তারপর তুমি খাবে। ও আল্লাহ, এখন তো ধরা পড়ে যাব। এখন নিধিকে কিভাবে আটকাই? না, নিধিকে এটা করতে দেওয়া যাবে না। নিধি যদি একবার বুঝতে পারে আমি ইচ্ছা করে মিথ্যা বলেছি, তাইলে আমি শেষ। নিধিকে কথা ঘোরানোর জন্য বললাম, আচ্ছা আন্টি আঙ্কেল কেমন আছে? সবার শরীর ঠিকঠাক আছে তো? বাড়িটা হাতে নিয়ে বললাম। সবাই তো ভালো আছে, তার আগে তুমি আমাকে বাটিটা দাও, আমি খেয়ে দেখি আগে, তারপর তুমি খাবে। তারপর নিধি জোর করে নিয়ে মুখে দিল খাবারটা। খাবার মুখে দেওয়ার সাথে সাথে নিধির চোখ বড় বড় করে ফেললো। আমি বুঝে গেলাম নিধি সত্যিটা জেনে গেছে। তাই আমি এদিক সেদিক তাকাতেই দেখতে লাগলাম। নিধি আমার অবস্থা দেখে বলা শুরু করলো। তুমি আমাকে মিথ্যা বললে কেন যে খারাপ হয়েছে? কই, আমি তো দেখছি খাবারটা একদম ঠিক আছে। মিথ্যা বলতে যাবো কেন? হয়তো তুমি বুঝতে পারছো না খাবারটা ভালো না খারাপ। আমি ঠিকই বলছি, তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি। কেন বলছো বলো, কি হলো বলো, কেন মিথ্যা বলছো? আসলে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা বলেছি। ও, আমি তো ভুলেই গেছি, তুমি তো এখন আমাকে ভালোবাসো না। এখন তো আমার উপর প্রতিশোধ নিবে কষ্ট দিয়ে, কারণ সেম কাজটা যে আমি তোমার সাথে করেছি, তাই না? আমি তোমাকে বারবার সরি বলার পরেও আমাকে কেন মাফ করছো না, জানতে পারি? এতক্ষণ আমি একটা ঘরের মধ্যে ছিলাম যে নিধির সাথে রাগ করার কথা, সে জায়গায় আমি নিধির সাথে ভালো করে কথা বলতেছি। কিন্তু নিধির বলা কথাটা শোনা মাত্রই আমি আগের মতো খারাপ ব্যবহার করার কথা মাথায় আসলো, কারণ আমি নিজেই চাই নিধি কষ্ট পাক। নিধির উত্তরে বললাম, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার করা কাজকর্মের প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে কষ্ট দিতে চাই। আর আমি কখনো তোমাকে মরে গেলেও মাফ করবো না। তুমি যা করছো তার কোনো মাপ নেই। আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলল, আমি বললাম তো, এরকম আর কখনো হবে না। আমাকে একটাবার মাফ করে সুযোগ দাও, তোমাকে আবার ভালোবাসার আগের মতো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, নিধি বারবার আমার শার্টের কলার ধরে টানে কেন? কেউ আমার কলারে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু নিধি কয়েকবার হাত দিল তবুও কিছু বলেনি। কিন্তু এইবার নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। নিধি আমার কলার ধরার সাথে সাথে মাথায় রাগ উঠে যায়। তাই এবার নিধিকে শরীরে যত শক্তি আছে তা দিয়ে মারলাম এক চর। চর খাওয়ার সাথে সাথে নিধি আমার কলার ছেড়ে দিয়ে পাশে থাকা টেবিলে গিয়ে পড়লো। আর হাতে থাকা খাবারের টিফিন গিয়ে পড়লো টেবিলের কোনায় লেগে। নিধির কপাল কেটে যায় আর সাথে সাথে রক্ত বের হয়ে যায়। আমি সেদিকে খেয়াল না দিয়ে বলা শুরু করলাম, তুমি কি মনে করছো তোমার সাথে সাথে ভালো করে কথা বলতেছি বলে কি মনে করছো তোমার সবকিছু আমি সহ্য করব? আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলেছি আমার গায়ে পড়ে কথা বলার পছন্দ না, কিন্তু তবুও তুমি কথায় কথায় গায়ে হাত দাও। কি সমস্যা তোমার? একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, আমার সাথে ভুলেও এগুলো করার চেষ্টা করবে না। যদি করো তাহলে তার ফল এর চেয়ে ভয়ঙ্কর হবে। আসি। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিধির ক্যাবিন থেকে বের হয়ে গেলাম। বের হয়ে নিজের ডেস্কে এসে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে কাজ করলাম। অন্যদিকে নিধি আমার আসার পর অনবরত কান্না করতেছে। নিধি আমার কথা কাজকর্ম দেখে কান্না করতেছে। এমন সময় নিধির ক্যাবিনে নীলার আগমন। নীলা কিছু দরকারি ফাইল নিয়ে নিধির সাথে কথা বলতে গেছে, কিন্তু গিয়ে দেখে নিধি কান্না করতে করতে চোখের জল মুছতেছে। নিধিকে কান্না করতে দেখে নীলা বলে উঠল, নিধি ম্যাডাম, কি হয়েছে আপনার? কান্না করতেছেন কেন? নীলার কথা শুনে দরজার দিকে তাকালো। নীলাকে দেখার সাথে সাথেই নিধি তাড়াতাড়ি করে চোখের জল মুছে নীলাকে উত্তর দিল, কিছু না, এখানে ময়লা পড়ছে তাই। না ম্যাডাম, আমি মাত্র দেখলাম আপনি কান্না করেছেন। আর যদি চোখে ময়লা পড়ে থাকে তাহলে চোখ থেকে এভাবে জল পড়তো না। আর আপনার কপালে এইভাবে কাটলো কি করে? নীলা এতক্ষণ নিধির কপালের দিকে খেয়াল করেনি। যখনই কথা বলতে বলতে নিধির সামনে আসলো তখনই চোখ গেল নিধির কপালে দিকে, দেখলো নিধির কপাল কেটে রক্ত বের হচ্ছে। তাই কথাটা বললো। আর নিধিও জানে না যে টেবিলের কোনায় লেগে কপাল কেটে গেছে। তাই তাই নিধি নীলার কথা শুনে হাত দিয়ে দেখলো নীলার কথা সত্যি কিনা। কপালে হাত দেওয়ার পরে হাতে ভেজা ভেজা কিছু অনুভব করলো, তাই হাতটা কপাল থেকে সরিয়ে চোখের সামনে আনলো। নিধি হাতে রক্ত দেখে নিজে অবাক হয়ে যায় আর বলে,
কপাল কেচে রক্ত বের হচ্ছে, অথচ আমি নিজেই জানি না এখন নীলাকে কি উত্তর দিব। ভেবে পাচ্ছি না, এখন যদি হৃদয় আমাকে ধাক্কা মারে এই অবস্থায়, কে করেছে এটা শুনলে নীলা হৃদয়কে খারাপ ভাববে। না, সত্যিটা বলা যাবে না। এগুলো মনে মনে ভাবছে। নিধি নীলার কথার উত্তর না দিয়ে নিধি চুপ করে রইল। নিধিকে চুপ থাকতে দেখে নীলা নিধিকে বলল, কি হলো ম্যাডাম, কি করে হলো এটা? আরে বলো না, এই কলমটা নিচে পড়ে গেছিল, কলমটা তুলতে গিয়ে টেবিলের কোনায় লেগে কেটে গেছে। ও আচ্ছা, তাই একটু দেখে শুনে করবেন তো। কথাটা শেষ করতে না করতেই নীলার চোখ গেল সোফায়। এইবার নীলা বুঝতে বাকি রইল না যে নিধি মিথ্যা বলছে, আর নিধি এই অবস্থা কে করেছে সেটা আর বুঝতে বাকি রইল না। নীলা সোফার দিকে তাকিয়ে যা দেখলো, নীলা সোফার উপর দেখতে পেল আমার মোবাইলটা সেখানে পড়ে আছে। নীলা আমার মোবাইলটা এর আগেও অনেক নিয়েছে, তাই সোফায় পড়ে থাকা মোবাইলটা আমার, সেটা চিনতে নীলার বিন্দুমাত্র অসুবিধাই হয়নি। এইবার নিধির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নীলা বলল, ম্যাম, একটা সত্যি কথা বলবেন আমাকে? নীলার এইরকম প্রশ্ন শুনে নিধি একটু ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে। নীলা আবার আমার কাছ থেকে কি সত্যি কথা জানতে চাই? নীলা কি কোনো রকম আঁচ করতে পারলো নাকি? আমার কপাল হৃদয়ে ফাটালো এটা? কোন রকম নীলাকে উত্তর দিয়ে বলল, কি সত্যি কথা জানতে চাও নীলা, বলো শুনি। ম্যাম, হৃদয় কি সকালে আপনার কেবিনে এসেছিল? মিথ্যে বলবেন না। যা ভেবেছি তাই হলো। নীলা মনে বুঝতে পারছে কাজটা হৃদয় করছে। না, হৃদয়ের নাম বলা যাবে না। এমনিতে আমার কাজকর্মের এতদিন অনেক কষ্ট পাইছে। এখন যদি সত্যিটা নীলা জানতে পারে, তাহলে হৃদয়কে যা নয় তাই বলবে। সেটা আমি সহ্য করতে পারবো না। নিধি নীলাকে মিথ্যা বলল। কই, হৃদয় কেন আমার কেবিনে আসবে? হৃদয়কে তো আমি সকাল থেকে দেখিনি। তাই নাকি? তাহলে আপনি বলতে চাইছেন হৃদয় সকাল থেকে আপনার সাথে দেখা করেনি, আর আপনিও হৃদয়কে দেখেননি। তাহলে কি হৃদয়ের মোবাইলটা হেঁটে হেঁটে এখানে এসেছে? নিধি এবার চুপ হয়ে গেল, কারণ নিধি কোনো কিছু বলতে পারছে না। এই মুহূর্তে নীলা সোফা থেকে মোবাইলটা হাতে নিয়ে নিধির সামনে এসে বলতে শুরু করলো, তার মানে আমার ধারণাটাই ঠিক, হৃদয় সকালে এখানে এসেছে আর এসেই আপনার কপাল ফাটালো। তুমি ভুল বুঝছো নীলা। হৃদয় কেন আমার কপাল ফাটাবে? আমি তোমাকে বললাম, আমি কলম তুলতে গিয়ে কপালটা কেটে গেল। তুমি শুধু শুধু হৃদয়কে ভুল বুঝছো। হ্যাঁ, হৃদয় সকালে একবার এসেছিল, তা একটা ফাইলের ব্যাপারে কথাটা বলতে। তখন আমি ওয়াশরুমে গেছিলাম, আর হৃদয় আমার জন্য সোফায় বসে অপেক্ষা করছিল। হয়তো তখন ভুলে পকেট থেকে রেখে গিয়েছিল। ম্যাম, আমি ছোট বাচ্চা না, যেমন বলবেন তেমন বিশ্বাস করব। কারণ আপনি নিজের হাতে কষ্ট করে দিন দিন কোম্পানিটা এত দূর এসেছেন, কখনো কাজের ক্ষেত্রে এক সুতা ভুল করেননি। আর সেই আপনি মিস নিধি সামান্য একটা কলম তুলতে গিয়ে কপাল ফাটাই ফেলেছেন। ব্যাপারটা কেমন একটা রহস্যজনক না? নীলা, এসব কথা বাদ দাও এখন। কেন এসেছো সেটা বলো আগে। হ্যাঁ, বাদ দিব যদি আপনি সত্যি কথাটা বলেন। হৃদয় কি কারণে আপনার কপাল ফাটালো, আর আপনি বা হৃদয়ের সাথে কি করলেন যার জন্য হৃদয় আপনার এই অবস্থা করলো? এখন আমি বলি কি, নীলা যা শুরু করলো, মনে হয় সত্যিটা জেনেই ছাড়বে। নিধিকে চুপ করে থাকতে দেখে নীলা বলে উঠলো, ঠিক আছে, আপনি যখন বলবেন না তখন আমার হৃদয়ের কাছ থেকেই সত্যিটা জানতে হবে। না নীলা, তুমি হৃদয়কে কিছু বলবে না। ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। কারণ হয়তো এটা আমার অন্যায়ের শাস্তি। আর এই ব্যাপারে তোমাকে বলছি, এটা যেন কেউ না জানে। আর সব শুনে তুমিও হৃদয়কে কিছু বলবে না, আমাকে কথা দাও। তাহলে আমি বলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, হৃদয়কে কিচ্ছু বলবো না। এখন সত্যিটা বলেন। তারপর নিধি নীলাকে সবকিছু খুলে বললো, আর এটাও বললো যে সত্যি জানার পর যখন নিধি আমার কাছ থেকে অনুতপ্ত হয়, মাপ চাইতেছে, তখন থেকে আমি নিধির সাথে এরকম করছি। সব শুনে নীলা বলে উঠলো, আপনাদের সম্পর্কটা না এখন একটা প্রতিশোধ দেওয়া নেওয়া করার মতো হয়ে গেছে। কিছুদিন আগে হৃদয়ের সাথে সেম ব্যবহারটা আপনি করেছেন, এখন আপনার সাথে ঠিক সেটাই হচ্ছে। আসলে আপনাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই হয়তো আজকে আপনাদের মধ্যে এত ঝামেলা হলো। কিন্তু নীলা, আমি ওর কাছে মাপ চাইছি। আমি তো এতদিন একটা ভুল চিন্তা নিয়ে এরকম করেছি, কিন্তু হৃদয় আমার সাথে ইচ্ছা করে এরকম করতেছে কেন? তার ব্যবহারে যেমন হৃদয় কষ্ট পেয়েছে, ঠিক সেই কাজটাই আপনি কষ্ট পাচ্ছেন। এখন কিছু করার নাই, ধৈর্য ধরা ছাড়া। কিছুদিন যেতে দিন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তারপর নীলার কাজ বুঝে নিয়ে নিজের রুম ত্যাগ করলো। অন্যদিকে আমি আসার কিছুক্ষণ পরে সিমি নিজের ডেস্ক থেকে উঠে এসে আমার সাথে গল্প করতে লাগলো। সিমি ভাবসাব আমি বুঝতে পারছি না সিমি আসলে কি চায়। যখনই সুযোগ তখনই আমার সাথে কথা বলতে চলে আসে। আর মেয়ে মানুষ বোঝাই খুব কঠিন, কথাটা আসলেই সত্যি।
তাই কি করা, বাধ্য হয়ে সিমির সাথে ইচ্ছে না হলেও গল্প করতে হয়েছে, কারণ কারণ সিমিকে হাতে না রাখলে নিধিকে কষ্ট দিতে পারবো না। তাই গল্প করার এক ফাঁকে সিমি আমার মোবাইল নাম্বার চাইছে, আমি দিতে চাইছি না, কিন্তু সিমি আমার হাত ধরে বারবার অনুরোধ করছে, তাই বাধ্য হয়ে দেওয়ার জন্য পকেটে হাত দিলাম। কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই। আমি উঠে দাঁড়িয়ে সব জায়গায় খুঁজতেছি, কিন্তু না। আমার এমন অবস্থা দেখে সিমি বলে উঠলো, কি হলো হৃদয়, তুমি এমন ভাবে কি খুঁজতেছো? আরে আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তোমার মোবাইল আবার কোথায় গেল? নাকি আমাকে নাম্বার দেওয়ার ভয়ে তোমার মোবাইল খোঁজার নাটক করতেছো? আরে তোমরা মেয়েরা এত বোঝো কেন, সবসময় উল্টা কেন ভাবো? ভাবতে লাগলাম মোবাইলটা কোথায় রাখতে পারি। হঠাৎ মনে পড়লো আমি তো নিধির ক্যাবিনে গেলাম সকালে এসে। হ্যাঁ, ওইখানে পড়ে গেছে মনে হয়, কারণ নিধি আমাকে ধাক্কা দিয়ে সোফায় শুয়ে দিয়ে হয়তো তখন মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে। তাই মোবাইলটা নেওয়ার জন্য নিধির ক্যাবিনে যাব। এমন সময় নীলা আমার ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এটার জন্য যাচ্ছ তাই তো? হ্যাঁ, আমি তো এটার জন্যই যাচ্ছি। তুমি কোথায় পেলে এটা? নিধি ম্যামের রুমের সোফায় পেলাম। আমি একটা কাজে গেছিলাম, তখন মোবাইলটা দেখতে পেলাম। আমি ভাবছিলাম হয়তো তুমি ভুল করে ওইখানে রেখে আসছো, তাই নিয়ে আসলাম। ভালো করেছো, ধন্যবাদ। হুম। আর কিছু না বলে চলে গেল। আমি নীলার এরকম বিহেভ দেখে অবাক হলাম, কিন্তু সিমি আমাকে বললো নাম্বারটা দিতে, তাই দিয়ে দিলাম। না হলে কানে গেছে ভ্যান ভ্যান করতে করতেই থাকবে। নাম্বার নিয়ে সিমি চলে গেল। আর ভাবতে লাগলাম নিধি কপাল থেকে রক্ত বের হওয়া নিয়ে। যখন নিধির কপাল থেকে রক্ত বের হচ্ছিল তখন ইচ্ছা হয়েছিল নিধিকে গিয়ে বুকে জড়িয়ে নিতে আর কপালে ড্রেসিং করে দিতে, কিন্তু আমাকে একদিন ফাইল মুখের উপর ছুঁড়ে মারছিল, যার ফলে আমার ঠোঁটের অনেকখানি কেটে গেছিল। কিন্তু তখন নিধি একবারও ফিরে তাকায়নি, তাই আমিও ঠিক সেই কাজটাই করলাম। দুপুরে লাঞ্চের সময়ে আবারও সিমির আগমন। এসেই আবার বায়না ধরলো তার সাথে নাকি বাইরে খেতে হবে। এমন সময় এবার নিধির আগমন। এসেই বলতে শুরু করলো, হৃদয় চলো আমার সাথে ডান্স করতে যাবে। সকালে তো তুমি কিছু খাওনি, তাই এখন আমার সাথে চলো, দুজনে একসাথে খেয়ে আসি। ম্যাম, আমার জন্য আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নেব, আর আপনি একা গিয়ে খেয়ে আসবেন। তা বললে হবে না, তোমাকে আমার সাথেই যেতে হবে। আমার হাত ধরে টানতে লাগলো। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ম্যাম, আপনার লজ্জা শরম সবকিছু হারিয়ে ফেললেন নাকি? আপনাকে কতবার বললাম আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি আমার নিজের খাবার খেতে পারবো। প্লিজ একটাবার চলে না। তখন সিমি বলল, ম্যাম, আপনি হৃদয়কে জোর করছেন কেন? হৃদয় তো বললো যে আপনার সাথে যাবে না, হৃদয় আমার সাথে যাবে। তোমার সাথে যাবে কেন? হৃদয় তোমার সাথে যাবে কেন? হৃদয় বলবে হৃদয় কার সাথে যাবে। ঠিক আছে হৃদয়, তুমি ম্যামকে বলে দাও তুমি আমার সাথে বাইরে লাঞ্চ করতে যাবে। কি হলো, যাবে তো? এই তো আর একটা সুযোগ পেয়ে গেলাম নিধিকে কষ্ট দেওয়ার জন্য। সিমিকে বললাম, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি তোমার সাথে না গেলে কার সাথে যাব? আমার মুখ থেকে এটা শুনবে নিধি বিশ্বাসও করতে পারছে না। কথাটা শোনার পর নিধি মুখ কালো করে ফেললো, মনে হচ্ছে এখনই চোখ থেকে ঝরবে। তখন সিমি বলল, তাহলে চলো জানো, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো। তারপর আমি সিমির হাতটা ইচ্ছে করে হাতের মুঠোয় আবদ্ধ করে নিলাম। নিধিকে দেখিয়ে দেখিয়ে সিমির হাত ধরে বের হয়ে গেলাম অফিস থেকে। অন্যদিকে নিধি তো ছল ছল চোখে তাকিয়ে রইল। আর বেশি কষ্ট হয়েছে তখন যখন আমি সিমির হাত ধরে অফিস থেকে বের হইলাম। এতক্ষণ নীলা, আবির, আসিফ আমাদের কাহিনী দেখছিল। আমি চলে আসার পর নিধি কাছে আসলো তিনজনে। নিধির পাশে এসে নিধির কাঁধে হাত দিয়ে নীলা বলে উঠলো, খুব কষ্ট হচ্ছে তাই ম্যাম হৃদয়ের এমন আচরণে? কষ্ট কেন হবে? হৃদয় যা করছে ঠিকই করছে আমার সাথে, এইসব আমার পাও না, তাই হয়তো এরকমটা হচ্ছে আমার সাথে। এভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত থাকতে হবে। দেখবেন একদিন না একদিন হৃদয় আবার আপনাকে গ্রহণ করবে। আমি তো ঠিক থাকতে চাই, কিন্তু হৃদয়ের পাশে সিমিকে একদম সহ্য করতে পারি না। শুধু সিমি কেন, সিমির জায়গায় অন্য কেউ হলেও আমি মেনে নিতে পারবো না। কিন্তু দেখো, যেসব কিছু চোখের সামনে দেখেও কিছু বলতে পারছি না, কারণ আমার পাশে হৃদয় নেই। সব বুঝলাম, কিন্তু আমাদের যে কিছুই করার নেই। বাদ দাও, তোমরা লাঞ্চ করতে যাও, আমি কেবিনে যাচ্ছি। আপনি লাঞ্চ করবেন না ম্যাম? আমার এখন ভালো লাগছে না, পরে করব, তোমরা যাও। নিধি সরাসরি নিজের ক্যাবিনে এসে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। নিধি সেখান থেকে ত্যাগ করার পর আবির ভাই নীলাকে বলল, আচ্ছা নীলা, এসবে কিছু বুঝতে পারছি না কিছুই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। এদিকে নিধি ম্যামের হৃদয়ের উপর কেয়ার আর হৃদয়ে বদলে যাওয়া, এসবের কিছুই মাথায় ঢুকতেছে না। দুজনে হঠাৎ এমন কি হলো, দুজনে চেঞ্জ হয়ে গেল। নিধি ম্যাডাম তো হৃদয়কে সহ্য করতে পারতো না, আর সেই নিধি ম্যাডাম হৃদয়ের সাথে লাঞ্চ করতে যাইতে না
পাড়ায় কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে হৃদয় সিমিকে ছাড়া এক পা কোনো দিকে পারাচ্ছে না। ব্যাপারটা কি বলো তো? নিধি ম্যাম বদলে যাওয়ার কারণ হলো নিধি ম্যাম সব সত্যিটা জেনে গেছে, তাই। কি সত্যি জেনে গেছে? ওই যে নিধি ম্যাম আর হৃদয়ের রিলেশন যে মেয়েটা ভেঙে দিছে, আর আর সেদিনের ঘটনা সব মিথ্যা। কি বলছো তুমি নীলা? কিন্তু এত সহজে কিভাবে সত্যিটা জানতে পারলো? আর যদি সত্যিটা ম্যাম জেনে যায় তাহলে দুইজন এক হওয়ার কথা, তা না করে আবার দুজনে দুদিকে কেন নীলা? তারপর নীলা সবকিছু খুলে বলল কিভাবে জানতে পারলো, আর এটাও বললো আসফিয়ার ব্লাড ক্যান্সার। তখন নীলা বলল, আর হৃদয় এখন নিধি ম্যামকে অবহেলা করছে, আর সিমি মেয়েটার সাথে সারাক্ষণ পড়ে থাকে, আর নিধি ম্যাডাম সেটা দেখে কষ্ট পায়। এমনকি সকালে নিধি ম্যাডামকে ধাক্কা মেরে হৃদয় কপাল ফাটিয়ে ফেলে। এটা শুনে খুবই খুশি হলাম যে আসফিয়া নামের মেয়েটার উচিত শিক্ষা হয়েছে, কিন্তু হৃদয়ের আচরণ আমি মানতে পারছি না। আর ম্যাডামের সাথে সকালের ঘটনা তো একদম ঠিক হলো না। আমিও আবির ভাইয়ের সাথে একমত। কি জানি কেন এসব করছে ম্যামের সাথে হৃদয়। আচ্ছা, এসব কথা এখন থাক, আগে লাঞ্চ করে আসি, পরে এটা নিয়ে বসে আলোচনা করা হবে। তারপর তিনজনে ক্যান্টিনে চলে গেল লাঞ্চ করতে। অন্যদিকে আমি আর সিমি একটা ভালো রেস্টুরেন্টে আসলাম। এসেই দুজনে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তারপর বিলটা মিটমাট করে বের হয়ে আসলাম। সিমি এবার বায়না ধরলো আজকে নাকি সারাদিন ঘুরবে, কিন্তু অফিসে কাজ আছে এটা মানতে চাইছে না। দিনে দিনে সিমির আবদার বাড়তে লাগলো। সিমির এসব কিছু না পারছি মানতে, না পারছি কিছু বলতে। পরে সিমির সাথে যেদিন সারাদিন ইচ্ছা না থাকা সত্ত্বেও কাটাতে হলো। সারাদিন সিমি খাইতে খাইতে আমার পকেটের সব টাকা শেষ করে ফেললো, কিন্তু মুখ ফুটে একটা কথাও বলতে পারিনি। অন্যদিকে অফিসের আবির, আসিফ, নীলা, নিধি এরা কেউ বিশ্বাস করতে পারছে না যে আমি সিমির সাথে অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবাই আমার এমন ভাবে বদলে যাওয়া মেনে নিতে পারছে না। সারাদিন সিমির সাথে কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়লাম। সিমি আমার বাসার ভিতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিছি। বাসায় আসলে মা বাবা অন্য কিছু মনে করবে, আবার তাই সিমিকে বাসায় নিয়ে আসলাম না। পরে সিমিকে বিদায় দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে এসে ডেস্কে বসতে যাবো এমন সময় এমন ঘটনা ঘটলো যেটার জন্য আমি মোটেও বসতেছিলাম না। নিজের ডেস্কে বসতে যাচ্ছি এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সাথে সাথে হঠাৎ কে যেন গালে ঘুষি মেরে দিল। ঘুষি জোরে লাগায় মুখ থেকে সাথে সাথে রক্ত বের হয়ে যায়। কাজটা কে করেছে সেটা দেখার জন্য সামনে তাকালাম। সামনে তাকিয়ে দেখি সাহিদ ভাই রাগ ক্ষোভ দুইটা একসাথে নিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি বুঝে গেলাম ধাক্কাটা সাহিদ ভাইয়ের সাথে লাগছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না এখানে আমি ঘুষি মারার কাজটা কি করলাম। তাই সাহিদ ভাইকে জিজ্ঞেস করলাম, সাহিদ ভাই কি হলো, আপনি আমাকে এভাবে মারলেন কেন? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? আরে ভাই আপনি এভাবে বিহেভ করছেন কেন? আমি তো আপনার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা লাগাইনি, আমি তো খেয়াল করিনি। আমি জানি তুই ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরেছিস, এখন সব মিথ্যা বলছিস। আপনাকে ধাক্কা মেরে আমার লাভটা কি? আপনার সাথে তো কোনো শত্রুতা নাই, তাইলে আমি আপনাকে শুধু শুধু ধাক্কা মারতে যাবো কেন? আমাদের কথা কাটাকাটি করতে দেখে আবির, নীলা, আসিফ ভাই, সিমি সহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়। আমার মুখ থেকে রক্ত ঝরতে দেখে নীলা আমার পাশে এসে বলতে শুরু করলো, হৃদয়, এ কি অসুস্থ হয়েছে তোমার? তোমার মুখ থেকে রক্ত ঝরতেছে কেন? দেখো না নীলা, সাহিদ ভাইয়ের সাথে একটু ধাক্কা লাগছে, আর সাহিদ ভাই আমার কথা না শুনে আমাকে ঘুষি মেরে দিল অন্যায় ভাবে। তুই আবার সবাইকে মিথ্যা বলছিস, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। এটা বলে সাইদ ভাই কলার ধরে টেনে কাছে নিয়ে মারার জন্য হাত উপরে তুলতে এমন সময় হঠাৎ ঠাস ঠাস করে আওয়াজ হলো। তখন আমার চোখ বন্ধ ছিল। যখন আমাকে মারার জন্য হাত উপরে তুললো তখন আমি চোখ বন্ধ করে ফেলি, আর তখনই আওয়াজটা শুনতে পেলাম। কিন্তু আওয়াজটা কিসের হতে পারে? আমার গায়ে তো কোনো আঘাত অনুভব করতে পারলাম না। আস্তে আস্তে চোখ খুলে দেখার জন্য যখনই চোখ খুললাম তখনই সামনে যা দেখলাম তা হয়তো আমার কল্পনার বাইরে। সামনে তাকিয়ে দেখলাম সাইদ ভাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই নিধি। এটা এইবার বুঝলাম আওয়াজটা চর মারার, আর চরটা নিধি সাইদ ভাইকে মারলো। কিন্তু নিধি কোথা থেকে আসলো সেটাই বুঝলাম না। নিধি তো আর ক্যাবিনে থাকার কথা, কিন্তু এখানে কি করে এলো? সাইদ ভাইকে নিধি বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কলিজার গায়ে হাত তোলার? ম্যাম, আপনি এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললেন? আপনি নিজেই তো ওকে সহ্য করতে পারেন না, তাইলে ওর জন্য আমাকে মারলেন আপনি? সেটা আমার ব্যাপার, তোর সেটা না দেখলেও চলবে, কিন্তু তুই হৃদয়কে হাত দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস।
তোর জন্য আমি হৃদয়কে সেদিন অন্যায়ভাবে ভুল বুঝে গায়ে হাত তুলেছি, আরও অনেক বাজে কথা বলেছি, কিন্তু তুই আজকে আবার হৃদয় গায়ে হাত তুলে রক্ত ঝরিয়েছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। নিধি সাইদ ভাইকে মারতে শুরু করলো। মারতে মারতে একসময় নীলা গিয়ে নিধিকে আটকালো, কিন্তু আমি নিধির কথা শুনে থা মেরে আসি। নিধি জানলো কি করে যে সাইদ ভাই সেদিন ইচ্ছে করে করেছে ঘটনাটা? এগুলো কি হচ্ছে আমার সাথে, কিছু তো বুঝতে পারতেছে না। নিধি একটা বড় একটা সত্যি জানতে পেরেছে কি করে, এগুলো ভাবতেছি। বাস্তবে ফেললাম নিধির চিৎকার শুনে। নিধি চিৎকার করে সাইদ ভাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো,